ওয়েস্ট বেঙ্গল কলকাতা থেকে গোটা এলাকার বিস্তারিত আপডেট নিয়ে হাজির আমাদের দক্ষিণবঙ্গ সংবাদ ইউটিউব চ্যানেল। চলুন দেখে নেওয়া যাক আজকের দিনের প্রধান হেডলাইনগুলো। রাজ্যের নতুন বিজেপি সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান ঘিরে শনিবার ব্রিগেড ও রেড রোড চত্বরে জারি করা হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। মেদিনীপুরের মাটি থেকে রাজ্যের শীর্ষ প্রশাসনিক আসনে উঠে আসার দীর্ঘ রাজনৈতিক যাত্রায় নতুন অধ্যায় শুরু করতে চলেছেন শুভেন্দু অধিকারী। বাংলার সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ঘিরে ফের আলোচনায় উঠে এলেন নবনির্বাচিত বিধায়ক রুদ্রনীল ঘোষ। মুর্শিদাবাদের নওদায় বড়সড় অভিযানে আন্তরাজ্য গাড়িচোর চক্রের পর্দাফাশ করল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার গভীর রাতে নওদা থানার বিশেষ পুলিশ দল হানা দেয় একটি পরিত্যক্ত ইটভাটায়। পুরুলিয়ায় ভয়াবহ পথ দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়াল জাতীয় সড়কে। শুক্রবার দুপুরে পুরুলিয়া জামশেদপুর ১৮ নম্বর জাতীয় সড়কের কৌরাং গ্রামের কাছে মুখোমুখি সংঘর্ষ হয় একটি যাত্রীবাহী বাস ও একটি ট্রাকের। তামিলনাড়ুর রাজনীতিতে জল্পনা ক্রমেই বাড়ছে। অভিনেতা থেকে রাজনীতিবিদ হয়ে ওঠা বিজয়ের বাড়িতে সাত সকালে রহস্যময় এক ব্যক্তির প্রবেশ ঘিরে শুরু হয়েছে তীব্র চর্চা। বাংলার নতুন রাজনৈতিক পরিস্থিতির মধ্যেই বিজেপি নেতা দিলীপ ঘোষের মন্তব্য ঘিরে শুরু হয়েছে জোর বিতর্ক। শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে সংখ্যালঘু উন্নয়ন প্রসঙ্গে প্রশ্নের উত্তরে তিনি বলেন, সরকারের লক্ষ্য হওয়া উচিত সবার উন্নয়ন। ভোটে জয়ের পরেই অ্যাকশন মোডে দেখা গেল সাঁইথিয়ার নবনির্বাচিত বিধায়ক কৃষ্ণকান্ত সাহাকে। শুক্রবার সকালে হঠাৎ করেই তিনি পৌঁছে যান সাঁইথিয়া স্টেট জেনারেল হাসপাতালে। এতক্ষণ শুনলেন প্রধান সংবাদ শিরোনাম। এবার চলুন একে একে জেনে নেওয়া যাক বিস্তারিত খবরগুলো। রাজ্যের নতুন বিজেপি সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান ঘিরে শনিবার ব্রিগেড ও রেড রোড চত্বরে জারি করা হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, বিপুল জনসমাগমের সম্ভাবনার কারণে শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচলে বিশেষ নিয়ন্ত্রণ থাকবে। ইতিমধ্যেই শহরে পৌঁছে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, আর অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ একাধিক বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের। নিরাপত্তা ও ট্রাফিক পরিস্থিতি সামাল দিতে শনিবার ভোর ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত কলকাতায় মালবাহী গাড়ি প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে জরুরি পরিষেবার গাড়িগুলিকে এই নিষেধাজ্ঞার বাইরে রাখা হয়েছে। এলপিজি, অক্সিজেন, পেট্রোলিয়াম, শাকসবজি, মাছ, দুধ, ফল এবং ওষুধবাহী গাড়ি চলাচলে কোনো বাধা থাকবে না বলে জানিয়েছে পুলিশ। পাশাপাশি ভিক্টোরিয়া মেমোরিয়াল সংলগ্ন এলাকা, এজেসি বোস রোড, হেস্টিংস ক্রসিং, ক্যাথিড্রাল রোড ও খিদিরপুর রোডকে নো পার্কিং জোন ঘোষণা করা হয়েছে। সাধারণ মানুষকে বিকল্প রাস্তা ব্যবহার করার পরামর্শ দিয়েছে লালবাজার। ট্রাফিক পুলিশের দাবি, শহরে যানজট এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে। তবে প্রয়োজন না থাকলে শনিবার দুপুরে রেড রোড ও সেন্ট্রাল অ্যাভিনিউ এড়িয়ে চলার অনুরোধ করা হয়েছে প্রশাসনের তরফে। মেদিনীপুরের মাটি থেকে রাজ্যের শীর্ষ প্রশাসনিক আসনে উঠে আসার দীর্ঘ রাজনৈতিক যাত্রায় নতুন অধ্যায় শুরু করতে চলেছেন শুভেন্দু অধিকারী। ছাত্র রাজনীতি থেকে শুরু করে কাউন্সিলর, চেয়ারম্যান, বিধায়ক, সাংসদ এবং মন্ত্রীর দায়িত্ব সামলে এবার বাংলার নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন তিনি। কাঁথির প্রভাত কুমার কলেজে ছাত্র পরিষদের রাজনীতির মাধ্যমে রাজনৈতিক জীবনের শুরু। পরে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে ধাপে ধাপে সংগঠনের গুরুত্বপূর্ণ মুখ হয়ে ওঠেন শুভেন্দু। ২০০৬ সালে প্রথমবার বিধায়ক নির্বাচিত হওয়ার পর নন্দীগ্রাম আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা তাকে রাজ্য রাজনীতিতে আরও পরিচিত করে তোলে। পরবর্তীতে সাংসদ ও রাজ্যের মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। তবে রাজনৈতিক মতপার্থক্যের জেরে ২০২০ সালে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন শুভেন্দু অধিকারী। এরপর নন্দীগ্রামে গুরুত্বপূর্ণ রাজনৈতিক লড়াইয়ে জয়লাভ করে বিরোধী রাজনীতির অন্যতম মুখ হয়ে ওঠেন তিনি। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বিজেপির বড় জয়ের পর তাঁকেই পরিষদীয় দলের নেতা হিসেবে বেছে নেওয়া হয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে দীর্ঘ সাংগঠনিক অভিজ্ঞতা এবং প্রশাসনিক কাজের দক্ষতাই তাঁকে এই জায়গায় পৌঁছে দিয়েছে। আগামীকাল ব্রিগেড ময়দানে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণের মধ্য দিয়ে বাংলার রাজনৈতিক ইতিহাসে শুরু হতে চলেছে নতুন অধ্যায়। বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর দায়িত্ব গ্রহণ ঘিরে ইতিমধ্যেই রাজ্য জুড়ে শুরু হয়েছে জোর চর্চা।
বাংলার সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ঘিরে ফের আলোচনায় উঠে এলেন নবনির্বাচিত বিধায়ক রুদ্রনীল ঘোষ। রাজনৈতিক মন্তব্যে নিজের স্বতন্ত্র ভঙ্গির জন্য পরিচিত এই অভিনেতা রাজনীতিবিদ এবারও কটাক্ষের মাধ্যমে শিরোনামে জায়গা করে নিয়েছেন। রাজ্যের রাজনৈতিক পালাবদলের পর প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ না করা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে জোর বিতর্ক শুরু হয়েছে। সেই আবহেই এক অনুষ্ঠানে রুদ্রনীল ঘোষ মন্তব্য করেন, গরমে শরীর সুস্থ রাখতে ডাব খাওয়া প্রয়োজন, তবে তা যেন কেউ চুরি করে না খান। তাঁরই মন্তব্য ঘিরে নতুন করে রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে। যদিও সরাসরি কারো নাম না করলেও রাজনৈতিক মহলের একাংশের দাবি মন্তব্যটি ছিল তৃণমূল নেতৃত্বকে উদ্দেশ্য করেই। এদিকে নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই রাজ্যে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। বিভিন্ন জায়গায় চলছে পাল্টা অভিযোগ ও রাজনৈতিক তরজা। এর মধ্যেই রুদ্রনীল ঘোষ দাবি করেছেন, বিজেপি এখন উন্নয়নমূলক কাজের দিকে নজর দিতে চায় এবং অযথা রাজনৈতিক সংঘাতে জড়াতে আগ্রহী নয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে রাজ্যের নতুন সমীকরণে বিভিন্ন নেতার মন্তব্য আগামী দিনে আরও বড় বিতর্ক তৈরি করতে পারে। অন্যদিকে সাধারণ মানুষের একাংশের দাবি, রাজনৈতিক কটাক্ষের বদলে এখন উন্নয়ন, কর্মসংস্থান ও প্রশাসনিক স্থিতিশীলতার দিকেই বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন। সব মিলিয়ে রাজ্যের রাজনীতি এখন উত্তপ্ত হলেও নজর থাকছে আগামী দিনের প্রশাসনিক সিদ্ধান্তের দিকেই। মুর্শিদাবাদের নওদায় বড়সড় অভিযানে আন্তরাজ্য গাড়িচোর চক্রের পর্দাফাশ করল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার গভীর রাতে নওদা থানার বিশেষ পুলিশ দল হানা দেয় একটি পরিত্যক্ত ইটভাটায়। সেখান থেকেই আটক করা হয় মোট ৮ জন সন্দেহভাজনকে। পুলিশের দাবি, ধৃতরা চুরি হওয়া গাড়ির নম্বর প্লেট ও চেসিস নম্বর বদলে নতুন পরিচয়ে সেগুলি বিক্রির পরিকল্পনা করছিল। অভিযানে উদ্ধার হয়েছে একটি লরি, একটি স্করপিও গাড়ি এবং একটি মোটরবাইক। তদন্তে উঠে এসেছে, এই চক্রটি শুধু মুর্শিদাবাদেই সীমাবদ্ধ নয়, এর যোগ রয়েছে একাধিক রাজ্যের সঙ্গে। ধৃতদের মধ্যে কয়েকজন মুর্শিদাবাদের স্থানীয় বাসিন্দা হলেও বাকিরা ঝাড়খণ্ড, বিহার এবং কলকাতার বিভিন্ন এলাকা থেকে এসেছে বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, ভিন রাজ্য থেকে চুরি করে আনা গাড়িগুলিকে নিরাপদে লুকিয়ে রেখে পরিচয় বদলের কাজ চলত এই নির্জন এলাকায়। এরপর সেই গাড়িগুলি অন্যত্র মোটা টাকায় বিক্রি করা হতো বলে প্রাথমিক অনুমান তদন্তকারীদের। শুক্রবার ধৃতদের বহরমপুর আদালতে তোলা হয়েছে এবং গোটা চক্রের মূল মাথাদের খুঁজে বের করতে পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছে। তদন্তকারীরা এখন খতিয়ে দেখছেন, এই চক্রের সঙ্গে আরও বড় কোনো অপরাধ চক্র যুক্ত রয়েছে কিনা। পাশাপাশি রাজ্যের আরও কোথাও এই ধরনের গোপন ঘাঁটি রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এবং নিরাপত্তা আরও জোরদার করেছে প্রশাসন। পুরুলিয়ায় ভয়াবহ পথ দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়াল জাতীয় সড়কে। শুক্রবার দুপুরে পুরুলিয়া জামশেদপুর ১৮ নম্বর জাতীয় সড়কের কৌরাং গ্রামের কাছে মুখোমুখি সংঘর্ষ হয় একটি যাত্রীবাহী বাস ও একটি ট্রাকের। দুর্ঘটনার অভিঘাত এতটাই তীব্র ছিল যে বাসের সামনের অংশ পুরোপুরি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধার কাজে হাত লাগান এবং খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ। আহতদের উদ্ধার করে তড়িঘড়ি পাঠানো হয় পুরুলিয়া মেডিকেল কলেজ হাসপাতালে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আহতদের মধ্যে মহিলা, পুরুষ ও শিশুসহ প্রায় ৩০ জন যাত্রী রয়েছেন। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। চিকিৎসকদের সমস্ত চেষ্টা সত্ত্বেও ৬ বছরের এক শিশুকে মৃত ঘোষণা করা হয়। মৃত শিশুর নাম দীপান্বিতা দাস, তার বাড়ি পুরুলিয়ার টামনা থানা এলাকায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, দুর্ঘটনার সময় বাস ও ট্রাক দুটিই দ্রুত গতিতে চলছিল। সংঘর্ষের পর চারদিকে চিৎকার ও বিশৃঙ্খলার পরিস্থিতি তৈরি হয়। দুর্ঘটনার জেরে কিছু সময়ের জন্য জাতীয় সড়কে যান চলাচলও ব্যাহত হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ক্ষতিগ্রস্ত যান সরানোর কাজ শুরু হয়। কী কারণে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। প্রশাসনের পক্ষ থেকে আহতদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এবং পুরো ঘটনার উপর নজর রাখা হচ্ছে। তামিলনাড়ুর রাজনীতিতে জল্পনা ক্রমেই বাড়ছে। অভিনেতা থেকে রাজনীতিবিদ হয়ে ওঠা বিজয়ের বাড়িতে সাত সকালে রহস্যময় এক ব্যক্তির প্রবেশ ঘিরে শুরু হয়েছে তীব্র চর্চা। জানা গিয়েছে, মুখ ঢাকা অবস্থায় একটি ইনোভা গাড়িতে করে ওই ব্যক্তি বিজয়ের বাসভবনে পৌঁছান, যদিও তার পরিচয় এখনও স্পষ্ট নয়। আর এই ঘটনার কিছুক্ষণের মধ্যেই ফের রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের সময় চান টিভিকে প্রধান বিজয়। রাজনৈতিক মহলের মতে সরকার গঠনের সমীকরণ নিয়েই হতে পারে গুরুত্বপূর্ণ আলোচনা। তামিলনাড়ুর ২৩৪ আসনের বিধানসভায় বিজয়ের দল টিভিকে ১০৮টি আসন জিতে একক বৃহত্তম দল হিসেবে উঠে এসেছে।
সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ১১৮ বিধায়কের সমর্থন। ইতিমধ্যেই কংগ্রেস তাদের ৫ বিধায়কের সমর্থন ঘোষণা করেছে। পাশাপাশি সিপিআই, সিপিএম ও ভিসিকেও বিজয়ের পাশে থাকার বার্তা দিয়েছে। সব মিলিয়ে সমর্থনের সংখ্যা পৌঁছে গিয়েছে ম্যাজিক ফিগারের কাছাকাছি। সূত্রের খবর, বিকেল ৪:৩০টায় রাজ্যপালের সঙ্গে বৈঠকে সরকার গঠনের দাবি জোরালোভাবে তুলতে পারেন বিজয়। এদিকে ডিএমকে ও এআইএডিএমকের সম্ভাব্য সমঝোতা নিয়ে জল্পনা তৈরি হলেও বিজয় স্পষ্ট জানিয়ে দিয়েছেন জনগণের রায়ের বিরুদ্ধে কোনো রাজনৈতিক সমীকরণ মেনে নেবেন না। প্রথম নির্বাচনে এত বড় সাফল্যের পর এখন গোটা দেশের নজর তামিলনাড়ুর দিকে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে দক্ষিণ ভারতের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে। বাংলার নতুন রাজনৈতিক পরিস্থিতির মধ্যেই বিজেপি নেতা দিলীপ ঘোষের মন্তব্য ঘিরে শুরু হয়েছে জোর বিতর্ক। শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে সংখ্যালঘু উন্নয়ন প্রসঙ্গে প্রশ্নের উত্তরে তিনি বলেন, সরকারের লক্ষ্য হওয়া উচিত সবার উন্নয়ন, তবে শুধুমাত্র ভোটের রাজনীতি করে কোনো সম্প্রদায়ের উন্নয়ন সম্ভব নয়। তার বক্তব্য, দীর্ঘদিন ধরে বিশেষ কিছু শ্রেণীকে কেন্দ্র করে রাজনীতি হলেও বাস্তবে সাধারণ মানুষের জীবনযাত্রার তেমন পরিবর্তন হয়নি। দিলীপ ঘোষ আরও দাবি করেন, আগামী দিনে নতুন সরকার রাজ্যের সামগ্রিক উন্নয়নের দিকেই বেশি গুরুত্ব দেবে। শিল্প, কর্মসংস্থান, শিক্ষা ও আইন শৃঙ্খলার উন্নয়নই হবে প্রধান লক্ষ্য। পাশাপাশি তিনি বলেন, সরকারের প্রতিটি দপ্তরই গুরুত্বপূর্ণ এবং কোন মন্ত্রী কোন দায়িত্ব পাবেন সেই সিদ্ধান্ত নেবে দলের শীর্ষ নেতৃত্ব। নির্বাচন পরবর্তী হিংসা নিয়েও সরব হন বিজেপি নেতা। তার অভিযোগ, আগের সরকারের সময়ে প্রশাসনের একটি অংশ নিরপেক্ষভাবে কাজ করতে পারেনি। তবে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর প্রশাসনিক ব্যবস্থায় পরিবর্তন আসবে বলেও তিনি আশাবাদী। রাজনৈতিক মহলের মতে শপথ গ্রহণের আগেই দিলীপ ঘোষের এই মন্তব্য নতুন করে রাজনৈতিক বিতর্ক উস্কে দিয়েছে। অন্যদিকে বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে, তাদের মূল লক্ষ্য হবে রাজ্যের সার্বিক উন্নয়ন ও প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করা। এখন দেখার, নতুন সরকারের প্রথম সিদ্ধান্তগুলি রাজ্যের রাজনৈতিক পরিবেশে কতটা প্রভাব ফেলে। ভোটে জয়ের পরেই অ্যাকশন মোডে দেখা গেল সাঁইথিয়ার নবনির্বাচিত বিধায়ক কৃষ্ণকান্ত সাহাকে। শুক্রবার সকালে হঠাৎ করেই তিনি পৌঁছে যান সাঁইথিয়া স্টেট জেনারেল হাসপাতালে। বিধায়কের এই আচমকা পরিদর্শন ঘিরে হাসপাতাল চত্বরে তৈরি হয় চাঞ্চল্য। দীর্ঘদিন ধরে হাসপাতালের চিকিৎসা পরিষেবা নিয়ে সাধারণ মানুষের মধ্যে যে ক্ষোভ জমছিল, এদিন সরাসরি সেই সমস্ত অভিযোগই তুলে ধরা হয় বিধায়কের সামনে। স্থানীয়দের দাবি, সামান্য জটিলতা হলেই রোগীদের অন্য হাসপাতালে রেফার করে দেওয়া হয়। পাশাপাশি চিকিৎসকের অভাব, জরুরি পরিষেবার সীমাবদ্ধতা এবং কিছু কর্মীর আচরণ নিয়েও প্রশ্ন ওঠে। হাসপাতাল ঘুরে পুরুষ ও মহিলা ওয়ার্ড, জরুরি বিভাগ এবং প্রসূতি বিভাগে ভর্তি রোগীদের সঙ্গে কথা বলেন কৃষ্ণকান্ত সাহা। চিকিৎসা পরিষেবার মান কেমন, ওষুধ বা পরিষেবায় কোনো সমস্যা হচ্ছে কিনা সেই বিষয়েও খোঁজ নেন তিনি। এরপর এক ব্যতিক্রমী পদক্ষেপ নিয়ে হাসপাতালের দেওয়ালে নিজের ব্যক্তিগত মোবাইল নম্বর টাঙিয়ে দেন বিধায়ক। তিনি জানান, চিকিৎসা সংক্রান্ত কোনো অভিযোগ থাকলে সাধারণ মানুষ সরাসরি তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারবেন। অভিযোগ পাওয়ার দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেন তিনি। পরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে বৈঠক করে বিধায়ক স্পষ্ট বার্তা দেন, অযথা রোগী রেফার বা পরিষেবায় গাফিলতি বরদাস্ত করা হবে না। আগামী দিনে হাসপাতালের পরিকাঠামো উন্নয়ন ও স্বাস্থ্য পরিষেবা আরও শক্তিশালী করার লক্ষ্যে উচ্চ পর্যায়ের বৈঠকের কথাও ঘোষণা করেছেন তিনি। এলাকাবাসীর আশা, এবার হয়তো বদলাতে পারে দীর্ঘদিনের অব্যবস্থার ছবি।